আসসালামু আলাইকুম স্যার। হ্যালো, ওয়ালাইকুম আসসালামু আসসালাম। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার কথা শুনতে পাচ্ছ? জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা, পার্টিসিপেন্ট দেখতেছি 66। জি স্যার, আচ্ছা, অলরেডি। ঠিক আছে, তাহলে আমরা স্টার্ট করি। হ্যাঁ, জি স্যার, স্টার্ট তোমরা কি করেন। ভিডিও অন রাখবা না আচ্ছা, তোমাদের ইচ্ছা। ওকে, ওয়েলকাম টু pharmacology. Have you any idea about pharmacology? Yes sir, some idea about The pharmacology. subject pharmacology deals with which? Drugs sir. Pharmacology drugs. Okay, very good. Drugs, তাই না? So you are Yes, sir. going to be doctor, তাই না? তো ডাক্তার Yes sir. হয়ে যেটা সবাই করে, রোগী দেখে, তাই না? রোগী দেখলে রোগীর যে কমপ্লেইন নিয়ে আসে, ম্যাক্সিমাম টাইমে ডক্টর তার জন্য ঔষধ প্রেসক্রাইব করেন, তাই না? দ্যাট ইজ ড্রাগ। ড্রাগ আর মেডিসিন দুটো শব্দ পাশাপাশি, একটু ডিফারেন্স আছে, এটা আমরা ডিসকাস করব। তো এখন as introductory class of pharmacology, first of all you should know what is pharmacology. The word pharmacology derived from combination of two Greek words. One word is pharmakon, another word is logos. Okay, pharmakon and logos. আমো রাশনটি কল দিতেছে এত শেয়ারিংটা কি হচ্ছে? পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটা কি হচ্ছে? পাওয়ার পয়েন্ট কি দেখতে পাচ্ছ তোমরা? না স্যার, দেখতে পাচ্ছি না এখন। পাওয়ার পয়েন্ট দেখা যাচ্ছে না স্যার। পাওয়ার পয়েন্ট দেখতে পাচ্ছ? এতক্ষণ কল দিছি যে হ্যাঁ, পাওয়ার পয়েন্ট দেখা যায় না স্যার। দেখা যাচ্ছে না, স্ক্রিন শেয়ারিং হচ্ছে না। দেখা যাচ্ছে এখন? আরে দিয়া যাচ্ছে এখন কি ইন্ট্রোডাকশন টু ফার্মাকোলজি পাওয়ার পয়েন্ট? না স্যার, আসেনি এখনো। Show my video in gallery. পাওয়ার পয়েন্ট হাতে সমস্যা হচ্ছে একটু, আমরা ডিসকাস করি তাহলে, ঠিক আছে? জি স্যার। আমি বলতেছিলাম ফার্মাকন এন্ড লগস। ফার্মাকন মিন্স ড্রাগ স্যার। ড্রাগ এন্ড লগস মিন্স দ্য স্টাডি অফ। নলেজ। হ্যাঁ, বায়োলজি পড়ছো না তোমরা? বায়োস প্লাস লগস, তাই না? তেমনি ফার্মাকন প্লাস লগস। ফার্মাকন মিন্স ড্রাগস, লগস মিন্স নলেজ। তাহলে ফার্মাকোলজি ওয়ার্ড এর মিনিং দাঁড়ালো নলেজ অফ ড্রাগস। তো যদি তোমাকে জিজ্ঞেস করা হয় ডিফাইন ফার্মাকোলজি, সিম্পলি ডেফিনিশন, ফার্মাকোলজি ইজ এ ব্রাঞ্চ অফ মেডিকেল সায়েন্স দ্যাট ডিলস উইথ knowledge of drugs or medicines. Okay, ekdom simple definition. Study of drugs or knowledge of drugs. This is pharmacology. So pharmacology is a backbone
of medical profession, because anyone, that is any doctor or any physician, when practices medical science, when patient comes to him, maximum cases he prescribes drugs or medicines. So good understanding and good knowledge of pharmacology is essential for prescribing as physician. এটা হলো একটা প্র্যাকটিক্যাল লাইফের কথা। আর তোমাদের ইমিডিয়েট যেটা দরকার সেটা হচ্ছে তোমাদের ফার্মাকোলজি পাস করতে হবে। থার্ড ফেজের সাবজেক্টগুলোর মধ্যে ফার্মাকোলজি, প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, এই তিনটে সাবজেক্ট পাস করতে হবে তোমাদের। এই জন্য পাস করার জন্য আগে পড়তে হবে, এরপরে ডাক্তার হওয়ার পরে প্রেসক্রিপশন করার জন্য, প্র্যাকটিস করার জন্য আমাদের এই নলেজ লাগবে। ঠিক আছে, তাহলে আমরা বললাম ফার্মাকোলজি ইজ দ্য ব্রাঞ্চ অফ মেডিকেল সায়েন্স দ্যাট ডিলস উইথ স্টাডি অর নলেজ অফ ড্রাগস অর মেডিসিনস। এবার একটু ডিটেলস, এটা হলো সিম্পল ডেফিনিশন। আর যদি আমরা একটু ডিটেলসে যাই, সেটা হলো ফার্মাকোলজি ডিলস উইথ ইন ডিটেলস of drugs. Details bolte history of development of drug, sources of drug, physicochemical properties of drugs, mechanism of action of drugs, route of administration of drugs, effects of drugs, absorption, biotransformation, distribution, excretion. এগুলো তোমাদের আলাদা আলাদা লেকচার আছে, আলাদা আলাদা ক্লাস আছে, এখন শুনে রাখো। অল অ্যাসপেক্টস। এরপর ক্লিনিক্যাল ইউজেস, কন্ট্রাইন্ডিকেশন এন্ড অলসো অ্যাডভার্স ইফেক্টস অফ ড্রাগস। অ্যানাদার অ্যাসপেক্ট অফ ফার্মাকোলজি যেটা এই সাবজেক্টে ডিসকাশনে আসে, সেটা হলো যে রেশনাল ইউজ অফ ড্রাগস। শুধু ড্রাগস যেমন তেমনি ইউজ করা এটা কিন্তু ইথিক্যাল না। Rational, drugs should be used rationally. That is, when a physician consider a drug to prescribe, he should consider safety, efficacy, and economic aspect of drugs. একটা পুয়ার পেশেন্ট তার জন্য যদি অনেক দামি ওষুধ লেখা হয়, এটা কিন্তু ইথিক্যাল হবে না। তো এই বিষয়টাও ফার্মাকোলজি। তারপরে ইন ডিটেইলস অল অ্যাসপেক্টস অফ ড্রাগস। কি বললাম? হিস্ট্রি, সোর্স, physicochemical properties, formulation, routes of administration, absorption, এই টার্মগুলো কিন্তু সব মনে রাখতে হবে, আলাদা আলাদা আইটেম আছে তোমাদের। ডিস্ট্রিবিউশন, mechanism of action, pharmacological effects, excretion of drugs, clinical uses of drugs, contraindications of drugs, adverse effects of drug, and also rational use of drugs. তাহলে এগুলো ড্রাগের ডিসকাশনের ডিফারেন্ট সাইটস। এই জন্য ইন ডিটেলস ড্রাগ এসব কিছু ডিসকাশনে আসে এই ফার্মাকোলজিতে। এবারে এরপরে তোমাদের একটা জিনিস জানতে হবে, এগুলো ভাইভাতে জিজ্ঞেস করা হয়, পরীক্ষা আছে। What are the branches of pharmacology? Branches of pharmacology. The important branches of pharmacology are pharmacognosy. Pharmacognosy, number 1. Number 2, pharmacy. Number 3, pharmacokinetics. Number 4, pharmacodynamics. Number 5, therapeutics. Number 6, experimental pharmacology. Number 7, clinical pharmacology. এগুলো হচ্ছে মেইন ব্রাঞ্চ। এছাড়া আদার্স কিছু ব্রাঞ্চ আছে। আচ্ছা, এগুলোর নাম রিপিট করি। ফার্মাকোগনোসি, ফার্মেসি, ফার্মাকোকাইনেটিক্স, ফার্মাকোডাইনামিক্স, therapeutics, experimental pharmacology, clinical pharmacology. Some other branches, minor branches or less important branches. Pharmacogenetics,
genomics, pharmacoeconomics, pharmacoepidemiology, pharmacovigilance, পোসোলজি সম্পর্কে একটু বলি। পোসোলজি মানে হচ্ছে ডোজোলজি আর কি, যে ব্রাঞ্চের ডোজ নিয়ে ডিসকাশন করা হয়, পোসোলজি। তো দিস আর দ্য ডিফারেন্ট ব্রাঞ্চেস অফ ফার্মাকোলজি। তো আমরা একটু একটু করে ব্রাঞ্চগুলোর আইডিয়া দিই। নাম্বার 1 ফার্মাকোগনোসি বললাম। ফার্মাকোগনোসি হচ্ছে the branch of pharmacology that deals with botanical sources of drugs. Botanical sources of drug, that is যেসব ড্রাগ প্ল্যান্ট সোর্স থেকে পাওয়া যায় সেই সব ড্রাগ নিয়ে ডিসকাশন করা, এর সোর্স, এর প্রিপারেশন, কালেকশন, দিস ইজ ফার্মাকোগনোসি। এরপরে ফার্মেসি সম্পর্কে তো আইডিয়া আছে। ফার্মেসি আমরা আমাদের ফার্মাকোলজির ব্রাঞ্চ হিসাবে একটু আমরা আইডিয়া নেই, কিন্তু এই সাবজেক্টটা মূলত ইউনিভার্সিটিতে পড়ানো হয় যারা অনার্স মাস্টার্স করে ফার্মেসিতে। এই সাবজেক্টটা হচ্ছে প্রিপারেশন, কম্পাউন্ডিং এন্ড ডিসপেন্সিং অফ ড্রাগস। প্রিপারেশন, কম্পাউন্ডিং এন্ড ডিসপেন্সিং অফ ড্রাগস মানে ঔষধ তৈরি করা, স্টোর করা, কিভাবে এটাকে রাখতে হবে এবং এটাকে কিভাবে ডেলিভারি করতে হবে, এই বিষয়গুলো ওষুধ ফার্মেসি যারা স্টাডি করে তারা এটা মূলত এখানে আমরা জাস্ট ব্রাঞ্চ হিসেবে একটু জানবো, আমাদের একটু আইডিয়া থাকা দরকার আছে। ফার্মেসি আমরা কি এখানে ফার্মেসি ইজ দ্য ব্রাঞ্চ অফ ফার্মাকোলজি দ্যাট ডিলস উইথ প্রিপারেশন, কম্পাউন্ডিং এন্ড ডিসপেন্সিং অফ ড্রাগস। নেক্সট ব্রাঞ্চ ফার্মাকোকাইনেটিক্স। তো ফার্মাকোকাইনেটিক্স, the word pharmacokinetics also derived from combination of two Greek words, pharmakon and kinin. Pharmakon plus kinin. Pharmakon means drug, আগে বলা হয়ে গেছে, আর kinin means to move. একটা ড্রাগ বডিতে অ্যাডমিনিস্ট্রেশন করার পরে এই ড্রাগের যে ড্রাগকে নিয়ে যে বডি মুভ করায়, অ্যাবজর্ব করে, প্রথমে সার্কুলেশন নিয়ে যায়, সেখান থেকে ডিস্ট্রিবিউট করে বডির বিভিন্ন টিস্যুতে, এরপরে এই ড্রাগটা অ্যাকশনের পরে এটাকে মেটাবলাইজ করে দেয়, এরপরে আলটিমেটলি এক্সক্রেশন করে দেয়। এই যে অ্যাসপেক্ট গুলো ড্রাগের মুভমেন্ট, বডিতে ড্রাগ ঢোকার পরে মুভমেন্ট করতেছে, সাইট অফ অ্যাডমিনিস্ট্রেশন থেকে ব্লাডে গেল, ব্লাড থেকে পরে টিস্যুতে ডিস্ট্রিবিউশন হয়ে গেল, অ্যাকশনের পরে এটা মেটাবলাইজ হয়ে গেল, এরপরে মেটাবলাইটটা বের হয়ে গেল, এক্সক্রেশন। তাহলে টু মুভ তার মানে হলো মুভমেন্ট এন্ড ফেট অফ ড্রাগ, দ্যাট ইজ ফার্মাকোকাইনেটিক্স। এটাকে এভাবে বলা হয়, দ্য ফার্মাকোকাইনেটিক্স ইজ দ্যাট what body does to the drug, what body does to the drug, বডির ভিতরে ড্রাগ যাওয়ার পরে বডির ড্রাগকে নিয়ে যা ঘটায়, দিস ইজ ফার্মাকোকাইনেটিক্স। বডি প্রথমে তাকে অ্যাবজর্ব করে নেয়, তারপরে ডিস্ট্রিবিউট করে, অ্যাকশনের পরে এটাকে মেটাবলাইজ করে, এরপরে এক্সক্রেশন করে নেয়। এই অ্যাবজর্পশন, ডিস্ট্রিবিউশন, মেটাবলিজম অর বায়োট্রান্সফরমেশন এন্ড এক্সক্রেশন, এগুলো হচ্ছে ফার্মাকোকাইনেটিক্স। নেক্সট ব্রাঞ্চ ফার্মাকোডাইনামিক্স। আমরা কিন্তু এতক্ষণ যা বললাম ফার্মাকোকাইনেটিক্সে, ড্রাগ খালি বডিতে ঘুরাইলাম, কিন্তু আসল উদ্দেশ্য তো বডিতে ড্রাগ ঘুরে ঘুরে শুধু বেরাবে তা না। কি উদ্দেশ্য? ড্রাগ যে আমরা ইউজ করি তার টার্গেট কি স্যার? মানে প্যাথোলজিক্যাল স্টেটটাকে যাতে স্যার ইমপ্রুভ করে, মানে স্যার আমাদের প্যাথোলজিক্যাল স্টেটকে যাতে স্যার পুনরায় ফিজিওলজিক্যালি ওয়েল এইরকম একটা কন্ডিশনে নিয়ে যায়। মানে ইফেক্ট আমরা চাই হলো ইফেক্ট হবে, তাই না? এখন দেখো ইফেক্ট আর যদি আমরা বললাম আমরা
ঢুকাইলাম বডিতে, অ্যাডমিনিস্ট্রেশন করলাম, তারপরে সাইট অফ অ্যাডমিনিস্ট্রেশন থেকে ব্লাডে গেল, ব্লাডে যাওয়ার পরে ব্লাড থেকে হোল বডিতে ডিস্ট্রিবিউট হয়ে গেল, মধ্যে টার্গেট টিস্যু সাইট এখানে বললো। তো টার্গেট সাইটে যাওয়ার পরে টার্গেট সাইটে তো আমরা ইফেক্ট আশা করি, তাই না? আমরা আশা করি যে যদি কোনো একটা ড্রাগের অ্যাকশন আমরা হার্টে পৌঁছলো, হার্ট অ্যাকশন এক্সার্ট করবে। যে কোনো অ্যাকশন, যে কোনো ইফেক্ট করতে হলে ড্রাগকে কোনো মেকানিজম অ্যাপ্লাই করতে হয়। দিস ইজ মেকানিজম অফ অ্যাকশন অফ ড্রাগ। তো মেকানিজম অ্যাপ্লাই করে এরপরে সেই ইফেক্ট প্রডিউস করবে। These two aspects are included in pharmacodynamics. Number one, mechanism of action. Number two, effects, pharmacological effects. তাহলে এই কয়েকটা কথা তোমরা মনে রাখো ভালো করে। ফার্মাকোকাইনেটিক্স আর ফার্মাকোডাইনামিক্স, এই দুটো টার্ম বললাম। তো ফার্মাকোকাইনেটিক্স এর মধ্যে ইনক্লুডেড হচ্ছে ড্রাগ অ্যাবজর্পশন, ড্রাগ ডিস্ট্রিবিউশন, ড্রাগ বায়োট্রান্সফরমেশন or ড্রাগ মেটাবলিজম, and drug excretion or drug elimination. এগুলো হচ্ছে ফার্মাকোকাইনেটিক্স। আর ফার্মাকোডাইনামিক্স includes mechanism of action of drugs and pharmacological effects of drugs. এখন ফার্মাকোলজিক্যাল ইফেক্ট যে আমরা এখনই বললাম যে ড্রাগ বডিতে যাওয়ার পরে অ্যাবজর্পশন হয়ে ব্লাডে গেল, এরপরে ডিস্ট্রিবিউট হয়ে যাবে। যদি আমরা কোনো একটা ড্রাগ, যেমন অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগ, এইটা আমরা এই টার্গেটে দেই যে বিপি কমাবে, ব্লাড প্রেশার কমাবে। তো এই জন্য মূলত এটা অ্যাকশন করে কোনো ড্রাগ হার্টে, কোনো ড্রাগ ব্লাড ভেসেলে। তো ব্লাডে যে ড্রাগ পৌঁছে গেছে, এই ড্রাগ কি শুধু হার্ট আর ব্লাড ভেসেলে যাবে? ড্রাগ হোল বডিতে ডিস্ট্রিবিউট হয়ে যাবে, হ্যাঁ, যেখানে যেখানে ব্লাড পৌঁছে। তো এখন আমাদের ডিজায়ার হলো যে এর কার্ডিওভাস্কুলার সিস্টেম এফেক্ট হবে, কিন্তু যেহেতু আমরা সিস্টেমেটিক্যালি অ্যাডমিনিস্ট্রেশন করে ফেলেছি ড্রাগ, এই জন্য এই ড্রাগ কিন্তু পৌঁছে যাবে হোল বডিতে। তো আমাদের টার্গেট সাইটে যেটা অ্যাকশন ইফেক্ট, দিস ইজ ডিজায়ার্ড ইফেক্ট। আমরা ডিজায়ার নিয়ে নিয়েছি যে এখানে আমরা এর অ্যাকশন ইফেক্ট চাই। আর আমাদের এই সাইট ছাড়া আদার সাইটে যে ইফেক্ট হবে ড্রাগের, আনডিজায়ার্ড ইফেক্ট। তো যেটা আমরা দিয়েছি ড্রাগ থেরাপিউটিক ফর দ্য পারপাস অফ থেরাপিউটিক ইফেক্ট, ডিজায়ার্ড কেবল থেরাপিউটিক ইফেক্ট, আর আনডিজায়ার্ড ইফেক্ট, আনডিজায়ার্ড or unwanted ইফেক্ট, স্পেশালি এটা যদি তখন তাকে বলা হয় অ্যাডভার্স ইফেক্ট। বুঝতে পারছো? ডিজায়ার্ড ইফেক্টস or our target effect or wanted effect, এটা হচ্ছে থেরাপিউটিক ইফেক্ট। আর টার্গেট সাইড, আদার দ্যান টার্গেট সাইড ইফেক্ট, দিস ইজ আনওয়ান্টেড ইফেক্ট or undesired ইফেক্ট। এটাকে ফার্মাকোলজির ভাষায় বলা হয় অ্যাডভার্স ইফেক্টস। তাহলে গেল ফার্মাকোকাইনেটিক্স, এরপরে গেল ফার্মাকোডাইনামিক্স। এবারে আসো another important branch of pharmacology, that is therapeutics. Therapeutics, এটা নাম দিয়ে বোঝা যায় যে থেরাপিউটিক্স, থেরাপি থেকে থেরাপিউটিক্স, মানে থেরাপিউটিক পারপাসে যে ড্রাগ ইউজ হয়, তার নলেজ অফ ইউজ অফ ড্রাগ ফর থেরাপিউটিক পারপাস, মানে কোনো একটা ডিজিজ আর কোনো একটা প্যাথোলজিক্যাল কন্ডিশন আর ডিজিজ কন্ডিশন। তো এখানে এই প্যাথোলজিক্যাল কন্ডিশনটাকে ইমপ্রুভ করার জন্য আর এই ডিজিজটাকে কন্ট্রোল আর কিউর করার জন্য যে ড্রাগ ইউজ করা হচ্ছে, that is therapy, use of drug or modification of pathological condition or improvement or control or cure of disease. এটা হচ্ছে থেরাপি। So the branch of medical science that deals with practical application of knowledge for prevention, treatment and diagnosis of drug. Practical application of knowledge pharmacology for prevention, treatment and diagnosis of drug. This is therapeutics. Next branch of pharmacology, that is experimental pharmacology. তোমরা হয়তো একটু আইডিয়া এতদিন হয়ে থাকতে পারে তোমাদের যে একটা ড্রাগ, এই যে দেখো এখন যে কোভিড-19 চলতেছে, কোভিড-19 এর প্যান্ডেমিক চলতেছে অনেকদিন থেকে।
তো কোভিড-19 এর জন্য কোনো স্পেসিফিক ড্রাগ নেই, অ্যান্টিভাইরাল ড্রাগ নেই। তো অনেক ড্রাগ কিন্তু ইউজ হচ্ছে। প্রথম চায়নাতে যখন এই ডিজিজ দেয় তখন কিন্তু তারা সবাই জানে যে কোভিড-19 এর জন্য কোনো স্পেসিফিক অ্যান্টিভাইরাল ড্রাগ নেই, কিন্তু অনেক ড্রাগ তারাও ইউজ করেছে। জাপানে অনেক ড্রাগ ইউজ করেছে, আমেরিকাতে, ইংল্যান্ডে ইউজ করেছে, এবং ইভেন আমাদের বাংলাদেশেও কিন্তু গাইডলাইনেও দেওয়া আছে যে এর ম্যানেজমেন্টে কিছু কিছু ড্রাগ ইউজ করা যাবে। কিন্তু তার মানে ওই ড্রাগ গুলো কিন্তু এখনো অ্যান্টি কোভিড-19 ড্রাগ হিসেবে এস্টাবলিশড না, কিন্তু ইউজ করা হচ্ছে। তাহলে এখন যে ইউজটা হচ্ছে এটা কিন্তু আসলে ক্লিনিক্যাল ইউজ না, এটা হচ্ছে আন্ডার ট্রায়াল হিসেবে ইউজ করা হচ্ছে। তো যেহেতু এপিডেমিক প্যান্ডেমিক হয়ে গেছে, এই ড্রাগের জন্য তো এর জন্য ড্রাগ ডেভেলপমেন্টের জন্য রিসার্চ ট্রায়াল তো চালাইতেই হবে, ট্রাই করতে হবে। এই জন্য তো যখন কোন ড্রাগ একদম এস্টাবলিশড ড্রাগ হিসেবে মার্কেটে এসে যাবে, এর আগে অনেক ধাপ আছে। তো ফার্স্ট অফ অল যেটা করা হয় যে কোনো একটা কেমিক্যাল আর কোনো একটা মলিকুল, এটাকে যদি আমরা মনে করি এর বায়োলজিক্যাল ইফেক্ট আছে, এটাকে আমরা ড্রাগ হিসেবে ডেভেলপ চাই, তো তাহলে ফার্স্ট স্টেপ হলো প্রথমে কিন্তু মাইক্রো অর্গানিজমের উপরে এর ইফেক্ট দেখা হয়, এরপরে এনিম্যাল স্টাডি করা হয়। এনিম্যাল স্টাডি ইজ ভেরি ইম্পর্টেন্ট। যে কোনো ড্রাগ ডেভেলপমেন্টের আগে এনিম্যাল স্টাডি এটা করা হয়। তো এক্সপেরিমেন্টাল ফার্মাকোলজি আমরা যেটা বলতেছি, experimental pharmacology is the branch of pharmacology that deals with experimental pharmacology is the branch of pharmacology which deals with study of drugs in lower animals. Study of drugs in lower animals. এই যে বললাম হিউম্যানে ইউজ করার আগে মাইক্রো অর্গানিজম, এরপরে স্পেশালি এনিম্যাল স্টাডি করা হয়। এখানে একটা কোশ্চেন তোমাদের আসতে পারে, তাহলে আমরা ইউজুয়ালি কোন কোন অ্যানিমেল ড্রাগ স্টাডি করি? এক্সপেরিমেন্টাল ফার্মাকোলজি স্টাডি করি আমরা কোন কোন অ্যানিমেল? হ্যাভ ইউ আইডিয়া? স্যার র‍্যাবিট আছে স্যার। ভেরি গুড। তাহলে মাউস, র্যাট, গিনি পিগ, ক্যাট, ডগ, শিপ, ঠিক আছে? তো এগুলো কিছু এক্সপেরিমেন্টাল, মানে তোমাদের ভাইবাতে অনেক সময় এক্সপেরিমেন্টাল ফার্মাকোলজি ডেফিনিশন জিজ্ঞেস করলে যখনই বলবা যে স্টাডি অফ ড্রাগস ইন লোয়ার অ্যানিমেলস, তখন কোশ্চেন চলে আসতে পারে যে নেম সাম অ্যানিমেলস দ্যাট আর ইউজড ইন আওয়ার এক্সপেরিমেন্ট অফ ড্রাগস। তখন কয়েকটা অ্যানিমেলের নাম বলে দেয়। দিস ইজ এক্সপেরিমেন্টাল ফার্মাকোলজি, দ্যাট ইজ branch of pharmacology which deals with study of drugs in lower animals. Next, another branch, that is clinical pharmacology. Clinical pharmacology. What is clinical pharmacology? আমরা অ্যানিমেল পর্যন্ত স্টাডির কথা বললাম। অ্যানিমেল স্টাডিতে যদি কোনো ড্রাগ সাকসেসফুলি যদি ওকে হয়ে যায়, হ্যাঁ অ্যানিমেল স্টাডিতে এটা ইফেক্ট আমরা ইফেক্ট পেয়েছি, তাতে আমরা প্লেসড, এখন এটা হিউম্যানে আমরা ইউজ করতে পারি কিনা এটা এখন আমরা ট্রাই করব। নেক্সট যেটা করা হয়, ইউজ অফ ড্রাগ, মানে স্টাডি অফ ড্রাগস ইন হিউম্যান বিং। স্টাডি অফ ড্রাগস ইন হিউম্যান বিং। স্টাডি কিন্তু এটা কিন্তু ক্লিনিক্যাল ইউজ না, স্টাডি, এক্সপেরিমেন্ট, ট্রায়াল। তো দিস ইজ ক্লিনিক্যাল ফার্মাকোলজি। তো এই ক্লিনিক্যাল ফার্মাকোলজিতে ড্রাগ নিয়ে যে স্টাডি করা হয় এগুলোর আবার ফেজ আছে। ড্রাগ ডেভেলপমেন্টের ফেজেস অফ ড্রাগ ডেভেলপমেন্ট, এর মধ্যে ফেজ 1, ফেজ 2, ফেজ 3, ফেজ 4, চারটা ফেজ আছে। এগুলো এই তোমাদের আন্ডার গ্রাজুয়েট লেভেলে এই ফেজগুলোর ডিটেইলস তোমাদের জানার দরকার নেই, তবে একটা আইডিয়া রাখতে হবে যে ক্লিনিক্যাল ফার্মাকোলজিতে যে ক্লিনিক্যাল ট্রায়াল অফ ড্রাগস ইন হিউম্যান বিং এটা যে করা হয়, এটা কিভাবে করা হয়। তো এই চারটা ফেজ, ফেজ 1, ফেজ 2, ফেজ 3 এন্ড 4। ফেজ 1 হলো একদম ইনিশিয়াল ইউজুয়ালি হেলদি ভলান্টিয়ার আর পেশেন্ট ভলান্টিয়ার, তাদের উপরে একদম স্মল অ্যামাউন্টের ড্রাগ
অল্প কয়েকজন পেশেন্ট ইন্ডিভিজুয়ালের উপরে ড্রাগ দিয়ে দেখা হয় যে এই ড্রাগটার ইফেক্ট আমরা অ্যানিমেলে তো পেয়েছি, এখন হিউম্যান বিং এও এরকম ইফেক্ট পাওয়া যায় কিনা, আর এর সেফটি, ইফিকেসি এন্ড সেফটি ড্রাগ ডেভেলপমেন্টের ক্ষেত্রে স্টেপে স্টেপে ফেজে ফেজে যেটা দেখতে হয়, ইফিকেসি এন্ড সেফটি এই দুটো জিনিস দেখতে হয়। তো যদি ফেজ 1 ক্রস করে তখন এটা আরো বেশি পরিমাণ পেশেন্ট নিয়ে তাদের উপরে এই ড্রাগ অ্যাপ্লাই করা হয়। তো ফেজ 2 যদি ওকে হয়ে যায় তখন ফেজ 3, এটা হলো একটা হসপিটালে বা একটা যেখানে লার্জ নাম্বার অফ পেশেন্ট আছে এরকম একটা সেন্টারে এই ড্রাগটা দেওয়া হয়। তো দিয়ে যদি এটার পজিটিভ রেজাল্ট পাওয়া যায় তার মানে হলো এটা তখন সাকসেসফুলি ফেজ 1, 2, 3 ক্রস করলো। তো ফেজ 1, 2, 3 ক্রস করে গেলে তখন টেম্পোরারিলি এই পেশেন্টটা মার্কেটিং এর এই ড্রাগটা মার্কেটিং এর জন্য রেজিস্ট্রেশন পায়, লাইসেন্স পায়। তখন এই যে বিভিন্ন ফার্মাসিউটিক্যাল কোম্পানি যারা আছে তো তারা এই ড্রাগটা মার্কেটিং করে। ফেজ 3 পর্যন্ত যে ড্রাগ ওকে হয়ে সাকসেসফুলি ক্রস করে গেছে তো তারা লাইসেন্স রেজিস্ট্রেশন পেয়ে যায় আর মার্কেটিং। তার মানে কিন্তু এখনো এটা এস্টাবলিশড ড্রাগ হিসাবে আমরা কনসিডার করতে পারবো না, এখনো ইট ইজ আন্ডার ট্রায়াল, কারণ ফেজ 4 বাকি আছে। ফেজ 4 হলো মার্কেটিং হওয়ার পরে যখন লার্জ নাম্বার অফ পপুলেশন মানে একটা কমিউনিটিতে আর একটা কান্ট্রিতে যখন এটা ক্রোর্স অফ পেশেন্ট তাদের উপরে যখন এটা অ্যাপ্লাই করা হয় এবং লং টার্ম large number of patient in a community or in a country and for a prolonged period of time apply করা হয়। এরপরে এর লং টার্ম এফিকেসি, লং টার্ম অ্যাডভার্স ইফেক্ট, এর সেফটি কিরকম রেজাল্ট আসে, এটা হলো ফেজ 4 এর স্টাডি চলতে থাকে। এজন্য ফেজ 4 কে বলা হয় পোস্ট মার্কেটিং সার্ভিলেন্স আর পোস্ট লাইসেন্সিং সার্ভিলেন্স, কারণ এটা মার্কেটিং এর পরে এই স্টাডিটা হচ্ছে, এই ফেজটা হচ্ছে পোস্ট মার্কেটিং সার্ভিলেন্স আর পোস্ট লাইসেন্সিং সার্ভিলেন্স। এটা কয়েক বছর ধরে চলতে পারে এবং অনেক আগে এরকম দেখা যায় অনেক সময় যে ফেজ 1, 2, 3 ক্রস করে মার্কেটিং এর জন্য সে অ্যাপ্রুভ হয়ে মার্কেটিং এ আসছে, কিন্তু ফেজ 4 স্টাডিতে দ্যাট ইজ পোস্ট মার্কেটিং সার্ভিলেন্স এটা আবার থেকে অনেক সময় উইথড্র হয়ে যায়। তোমরা শুনেছো কিনা একটা ড্রাগ নিমেসুলাইড, এটার নাম শুনছো কি তোমরা? এনিবডি? নিমেসুলাইড শুনছো? না স্যার, কোনো রেসপন্স নাই। নিমেসুলাইড এই কয়েক বছর আগে এই ড্রাগটা নিমো বা নাইস ট্যাবলেট নামে পাওয়া যেত, অ্যান্টিপাইরেটিক হিসেবে জ্বর মাথা ব্যথার জন্য খুব ওই সময় এটা খুব ইউজ হতো। প্যারাসিটামলের অল্টারনেটিভ হিসেবে অনেকে ওটা কনসিডার করতেছিল। বাট পোস্ট মার্কেটিং সার্ভিলেন্স, এই যে ফেজ 4 এর কথা বলতেছিলাম, এই স্টাডিতে দেখা গেল কিছুদিন পরে যে এর এত অ্যাডভার্স ইফেক্ট শেষে মার্কেট থেকে এটা উইথড্র হয়ে গেল। এরকম কিছু ড্রাগ, এর কয়েক বছর আগে আরেকটা পেইন কিলার অ্যানালজেসিক রফেকক্সিব, এটা ভেগা নামে আরো কিছু নামে আসছিল মার্কেটে, তখন থেকে খুব ইউজ হচ্ছিল। আসলে এটার তখনও ডেভেলপমেন্ট শেষ হয়নি, ট্রায়াল শেষ হয়নি, ফেজ 4 চলতেছিল, দ্যাট ইজ পোস্ট মার্কেটিং সার্ভিলেন্স। তো লং টার্ম স্টাডিতে পোস্ট মার্কেটিং সার্ভিলেন্স ফেজ 4 স্টাডিতে যখন দেখা গেল যে এটারও এরকম অনেক সিরিয়াস অ্যাডভার্স ইফেক্ট আছে, ইভেন অনেক পেশেন্টের অ্যাকিউট মায়োকার্ডিয়াল ইনফার্কশন, অ্যাকিউট ইসকেমিক স্ট্রোক এগুলো হইতে থাকলো, থ্রম্বোএম্বোলিক কমপ্লিকেশন, তখন আবার এই রফেকক্সিব মার্কেট থেকে উইথড্র হয়ে গেল। তার মানে ফেজ 1, 2, 3 ক্রস করলে এই যে এটা এস্টাবলিশ তা না। ইনিশিয়াল মার্কেটিং এর পরে ফেজ 4 স্টাডি যখন চলতে থাকে লং টার্ম ইন এ লার্জ পপুলেশন, লার্জ কমিউনিটিতে ইউজ হতে থাকে, এরপরে এই ড্রাগটা যদি সাকসেসফুলি ফেজ 4 ক্রস করে যায় তখন ইট ইজ কনসিডার্ড এন্ড অ্যাপ্রুভড অ্যাজ এস্টাবলিশড ড্রাগ। তাহলে এই ড্রাগ ডেভেলপমেন্টের এই যে আমরা স্টাডিগুলো, স্টেপগুলো বললাম, ফেজগুলো বললাম, এগুলো হচ্ছে ক্লিনিক্যাল ফার্মাকোলজির পার্ট। তার মানে স্টাডি অফ ড্রাগস ইন হিউম্যান বিং। এখন এই ক্লিনিক্যাল ফার্মাকোলজিতে আমরা যে ব্যাপারটা ডিসকাস করতেছি বা স্টাডি করতেছি, এখানেও দেখতেছি আমরা যে ড্রাগ ইজ ইউজড ইন হিউম্যান বিং। আবার একটু আগে আমরা একটা ব্রাঞ্চ বলেছি থেরাপিউটিক্স, মনে করতে পারতেছ? থেরাপিউটিক্স বলেছি একটু আগে, মনে করতে? হ্যাঁ,
এখন ওখানেও কিন্তু ইউজ অফ ড্রাগ ইন হিউম্যান বিং ওখানেও কিন্তু ইউজ করা হচ্ছে। তো তাহলে এখন তোমাকে যদি কোশ্চেন করি আমি, থেরাপিউটিক্স এর ব্রাঞ্চটা ফার্মাকোলজির, এখানেও বলা হচ্ছে ইউজ অফ ড্রাগ ইন হিউম্যান বিং। আবার ক্লিনিক্যাল ফার্মাকোলজি, এখানেও কিন্তু ইউজ অফ ড্রাগ ইন হিউম্যান বিং। তাহলে এই দুই ইউজের মধ্যে পার্থক্য কি, বা থেরাপিউটিক্স আর ক্লিনিক্যাল ফার্মাকোলজি এর মধ্যে ডিফারেন্স কি? তোমাদের কি কিছু আইডিয়া হলো নাকি? বলো দেখি কেউ যেকোনো কেউ। স্যার ফার্মাকোথেরাপিউটিক্স যেটা, সেটা স্যার মানে আমাদের স্যার এটা আমাদের ট্রিটমেন্ট অফ ডিজিজ বিষয়, মানে ট্রিটমেন্ট দেওয়ার সময় যে ড্রাগগুলো প্রেসক্রাইব করি ওইগুলো নিয়ে স্যার কাজ করবে স্যার। আর ক্লিনিক্যাল ফার্মাকোলজি যেটা স্যার, এটা ক্লিনিক্যাল ফার্মাকোলজি স্যার এটা মানে ড্রাগ তৈরির জন্য প্রোডাকশন প্রসিডিওর, তারপরে স্যার এইরকম। হ্যাঁ, সেটা কনসেপশন ডেভেলপ করছে, বোঝা যাচ্ছে। হ্যাঁ, ঠিক আছে। থেরাপিউটিক্স এ যে ড্রাগের ডিসকাশন হয়, এটা হচ্ছে যে ড্রাগ অলরেডি এস্টাবলিশড, তাই না? এস্টাবলিশড, যে ড্রাগ এস্টাবলিশড, এটা হিউম্যানে ডিজিজের ট্রিটমেন্ট হিসেবে বা প্রিভেনশনের জন্য ইউজ করা যায়। এটা অলরেডি স্টাডি হয়ে সব ফেজ ক্রস করে, এটা ফেজ 4 ক্রস করে এটা এস্টাবলিশড হয়ে গেছে। তার মানে ওখানে যে ড্রাগ ইউজের ব্যাপারে ডিসকাস করা হয় থেরাপিউটিক্সে, সেটা হচ্ছে এস্টাবলিশড ড্রাগ। আর ক্লিনিক্যাল ফার্মাকোলজিতে যে ড্রাগ ইউজ করার কথা বলা হচ্ছে, ইউজ অফ ড্রাগ, এখানে হলো স্টাডি, এখানে হলো দ্য ড্রাগস আন্ডার ডেভেলপমেন্ট, নট এস্টাবলিশড ড্রাগ। যে ড্রাগগুলো ডেভেলপ করার চেষ্টা চলতেছে, ট্রায়াল চলতেছে, সেই ড্রাগের ডিসকাশন হলো ক্লিনিক্যাল ফার্মাকোলজি। বুঝতে পারলে তো? ওখানে হলো এস্টাবলিশড ড্রাগ, থেরাপিউটিক্সে যে ড্রাগ নিয়ে ডিসকাশন, যে ড্রাগের ইউজের কথা বলা হচ্ছে, ওটা হলো এস্টাবলিশড ড্রাগ। আর ক্লিনিক্যাল ফার্মাকোলজিতে যে ড্রাগ এর স্টাডির কথা বলা হচ্ছে, যে এই ড্রাগসগুলো হচ্ছে ড্রাগস আন্ডার ডেভেলপমেন্ট, নট এস্টাবলিশড ড্রাগ। ওকে, এগুলো হলো মেইন ব্রাঞ্চ ফার্মাকোলজির। আচ্ছা, আরেকটা ব্রাঞ্চের কথা একটু বলতেছিলাম, পোসোলজি। পোসোলজি, পোসোলজি, the branch of pharmacology which deals with doses of drugs, মানে একটা ড্রাগ কি ডোজে, কি ফ্রিকোয়েন্সিতে, কি ডোজে, ইউনিট ডোজ কত হবে, স্ট্রেন কত হবে, হাউ মেনি ডেজ বা হাউ মেনি টাইমস, হাউ মাচ টাইমস দিতে হবে, এই যে ডোজ শিডিউল, ডোজেস নিয়ে যে ব্রাঞ্চে ডিসকাস করা হয়, দিস ইজ পোসোলজি। অ্যানাদার ব্রাঞ্চ বলেছি ফার্মাকোজেনেটিক্স। এটা হচ্ছে the branch of pharmacology which deals with abnormal drug response due to genetic variability. Abnormal drug response due to genetic variability. কিছু কিছু ড্রাগ আছে, এগুলো ইন্ডিভিজুয়াল টু ইন্ডিভিজুয়াল এই জেনেটিক ভেরিয়েবিলিটির কারণে তাদের অ্যাডভার্স ইফেক্ট হয়, অ্যাবনর্মাল ড্রাগ রেসপন্স হয়। তোমরা এর এক্সাম্পল হিসেবে একটা এখন অন্তত রাখতে পারো, গ্লুকোজ 6-ফসফেট ডিহাইড্রোজিনেজ ডেফিসিয়েন্সি। এই এনজাইমটার নাম শুনছো তোমরা? গ্লুকোজ 6-ফসফেট ডিহাইড্রোজিনেজ, জি স্যার। মনে পড়ে না? জি স্যার। কোথায় কোথায় পড়ছো এই নামটা বলো? গ্লাইকোলাইসিস এক পাথওয়েতে স্যার। কোন গ্লাইকোলাইসিস? স্যার অ্যারোবিক গ্লাইকোলাইসিস। নাকি গ্লাইকোলাইটিক পাথওয়ের এনজাইম? তো তাড়াতাড়ি বায়োকেমিস্ট্রি ভুলে গেলে কেমনে হবে? বলো, কার্বোহাইড্রেট মেটাবলিজমের একটা গ্লুকোনিওজেনেস, কেউ গ্লাইকোলাইটিক পাথওয়ে, কেউ গ্লুকোনিওজেনেটিক পাথওয়ে। একটা গ্লুকোজ মেটাবলিজমের একটা পাথওয়ের নাম বলো যেখানে কোনো এনার্জি প্রোডাকশন হয় না, বলতে পারবা? ভুলে গেছো? এইচএম পেশেন্ট, ভেরি গুড। কে বলছে, নাম কি? কি নাম তোমার? প্রসন্ন রাজ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, হেক্সোজ মনোফসফেট শান্ট আর পেন্টোজ ফসফেট পাথওয়ে, এই পাথওয়ের এনজাইম হচ্ছে গ্লুকোজ 6-ফসফেট ডিহাইড্রোজিনেজ। তো জেনেটিক্যালি কারো কারো এই এনজাইম ডেফিসিয়েন্ট থাকতে পারে।
তোমরা কি বায়োকেমিস্ট্রিতে এগুলো পড়ে আসছো যে গ্লুকোজ 6 ফসফেট ডিহাইড্রোজেনেজ ডেফিসিয়েন্সি থাকলে তাদের কি সমস্যা হতে পারে? পড়ছো কি? যাই ওখানে করতে পড়ছো পড়নে জানি না, কিন্তু এখন আমাদের ফার্মাকোলজিতে ড্রাগের রিলেশনে এই এনজাইমটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যাদের গ্লুকোজ 6 ফসফেট ডিহাইড্রোজেনেজ এনজাইম ডেফিসিয়েন্সি থাকে তাদের কিছু ড্রাগ দিলে তাদের হেমোলাইসিস হয়ে যায়, হেমোলাইটিক অ্যানিমিয়া হয়ে যায়। তো এই রিলেশনে ফার্স্ট ক্লাসে অত বেশি দরকার নাই, আমি একটা ড্রাগের নাম বলে দিই, অন্তত এটা মনে রাখো, পরে তো এটা আলাদা ডিসকাশন হবে। প্রিমাকুইন মনে রাখতে পারবা? প্রিমাকুইন এটা একটা অ্যান্টি ম্যালেরিয়াল ড্রাগ, প্রিমাকুইন। তো এটা ওই গ্লুকোজ 6 ফসফেট ডিহাইড্রোজেনেজ ডেফিসিয়েন্ট পেশেন্টকে দিলে তাদের হেমোলাইসিস হয়ে যায়, হেমোলাইটিক অ্যানিমিয়া হয়ে যেতে পারে। এই জন্য তাদের জন্য এটা কন্ট্রাইন্ডিকেটেড। তো এই যে বললাম abnormal drug response due to genetic variability, এটাকে বলা হয় idiosyncrasy or idiosyncratic reaction। idiosyncrasy এই যে রিঅ্যাকশনটা হয়, যে abnormal drug responseটা হয়, এটাকে বলা হয় idiosyncrasy or idiosyncratic reaction। আর এই বিষয়টা যে ব্রাঞ্চে ডিসকাস করা হয় ফার্মাকোলজির যে ব্রাঞ্চে, সেই ব্রাঞ্চটার নাম হচ্ছে ফার্মাকোজেনেটিক্স। ফার্মাকোজেনেটিক্স এরই মতো কাছাকাছি আরেকটা টার্ম ফার্মাকোজেনোমিক্স। ফার্মাকোজেনোমিক্স আচ্ছা, তোমরা ওই রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি এটা তো পড়ে এসছো না বায়োকেমিস্ট্রিতে? রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি পড়ে আসছো তো? রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি পড়ছো কিনা বলো, নাহলে তো হ্যাঁ বায়োকেমিস্ট্রি তো পড়ার কথা। তো এই যে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি, এই টেকনোলজি ইউজ করে কিন্তু নাউএডেজ মেনি ড্রাগস আর ম্যানুফ্যাকচার্ড, এবং এই টেকনোলজি ইউজ করার কারণে হিউজ অ্যামাউন্টস অফ ড্রাগ ইন এ শর্ট পিরিয়ড অফ টাইম, এটা কিন্তু পসিবল নাও। এর বেস্ট এক্সাম্পল কোন ড্রাগ বলো দেখি? রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি ইউজ করে। ভেরি গুড, ভেরি গুড। ইনসুলিন, হ্যাঁ, ইনসুলিন nowadays is manufactured by using the recombinant DNA technology। তো এখানে কি করা হয় এটা পরে তোমাদের ডিটেইলস ডিসকাশন আছে। এই ইনসুলিনের জিন, এটা তো হচ্ছে প্রো ইনসুলিন জিন, এই জিনটাকে ফাঙ্গাস বা ব্যাকটেরিয়ার ডিএনএ এর সঙ্গে কম্বিনেশন করে দেওয়া হয়। দিস ইজ রিকম্বিনেন্ট ডিএনএ। এটাকে এরপরে এই অর্গানিজম পরে কালচার করে প্রচুর পরিমাণে ডিএনএ শর্ট টাইমের মধ্যে পাওয়া যায়। তাহলে এখানে যে এটা জেনেটিক ম্যাটেরিয়ালের মধ্যে চেঞ্জ ঘটিয়ে আমরা ড্রাগ ম্যানুফ্যাকচার করতেছি। এই রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি, আমরা এই টেকনোলজি ইউজ করে জেনোমিক চেঞ্জ করে আমরা হিউজ অ্যামাউন্ট অফ ড্রাগস ইন এ শর্ট পিরিয়ড অফ টাইম ম্যানুফ্যাকচার করতে পারতেছি। এই ব্রাঞ্চটাকে, যে ব্রাঞ্চে এটা নিয়ে ডিসকাস করা হয়, দিস ইজ ফার্মাকোজেনোমিক্স। ফার্মাকোজেনোমিক্স। এবার আসো ফার্মাকো ইকোনমিক্স। এগুলো এমনি জাস্ট একটু আইডিয়া যে ড্রাগ ইউজ করার ক্ষেত্রে বা প্রেসক্রাইব করার ক্ষেত্রে ইকোনমিক অ্যাসপেক্টটা সবসময় আমাদের কনসিডারেশনে আনতে হবে। এটা যে ডিসকাস করা হয় যে ব্রাঞ্চে, এটা হচ্ছে ফার্মাকো ইকোনমিক্স। মানে পুয়ার পেশেন্টের জন্য আমরা ট্রাই করব যে এমন ড্রাগ সিলেকশন করা যেটা এফিকেসিও শো করবে, ইফেক্টও আছে, আবার চিপ। তো পুয়ার পেশেন্টের যদি আমরা এমন ড্রাগ দেই যেটা এত কস্টলি যে সে কিনতেও পারলো না, তার ট্রিটমেন্টও করতে পারলো না, এরকম না। এই যে ইকোনমিক অ্যাসপেক্টটা কনসিডারেশনে নিয়ে আসা, দিস ইজ ফার্মাকো ইকোনমিক্স। ফার্মাকো এপিডেমিওলজি, কোন ড্রাগ মার্কেটে ছাড়ার পরে এই যে কমিউনিটি লেভেলে, আমরা এপিডেমিওলজি তো কমিউনিটি মেডিসিনে পড়ে আসছো। এপিডেমিওলজি মানে হলো স্টাডি, কমিউনিটি লেভেলে স্টাডি। তো কমিউনিটি লেভেলে একটা ড্রাগ ছেড়ে দিয়ে মার্কেটিং এর পরে যখন ওপেন ছেড়ে দেওয়া হলো, এরপরে এটা কি রেজাল্ট আসতেছে, এর রেসপন্স কি আসতেছে, কোনো সমস্যা হচ্ছে কিনা, এফিকেসি কেমন হচ্ছে, এগুলো স্টাডি করা। তো মূলত এই কমিউনিটি লেভেলে ড্রাগের স্টাডি, এটাই হচ্ছে ফার্মাকো এপিডেমিওলজি। আর এখানে বেশি প্রেফারেন্স দেওয়া হয় অ্যাডভার্স রিঅ্যাকশন অফ ড্রাগ।
ড্রাগের অ্যাডভার্স রিঅ্যাকশন, অ্যাডভার্স ইফেক্ট, এটা স্টাডি করা, এটাই বেশি ইম্পর্টেন্স দেওয়া হয় কমোডিটি লেভেলে। একটা ড্রাগ মার্কেটে নিয়ে পরে ছেড়ে দেওয়ার পরে ফেস পরে, তো এই অ্যাডভার্স ড্রাগ রিঅ্যাকশন স্টাডি করা, ডিটেকশন করা এবং এর জন্য দা মেজার নেওয়া, এটা আবার ডিসকাশন হয় যে ব্রাঞ্চে, এটাকে বলা হয় ফার্মাকোভিজিলেন্স। ফার্মাকোভিজিলেন্স মানে হলো ডিটেকশন এন্ড রেসপন্ডিং টু এনি ইফেক্ট of drug, usually adverse effects, after community use of a drug in a large community. একটা কমিউনিটি একটা ড্রাগ ইউজ হচ্ছে, লং টাইম ইউজ হচ্ছে, তো কমিউনিটিতে এই ড্রাগটার হিউম্যান রেসপন্স, ইন্ডিভিজুয়াল রেসপন্স কেমন হচ্ছে, স্পেশালি অ্যাডভার্স ইফেক্ট হচ্ছে কি হচ্ছে না, কেমন অ্যাডভার্স ইফেক্ট হচ্ছে, অ্যাডভার্স হয়ে থাকলে এটাকে ডিটেক্ট করা, রিপোর্ট করা, এরপরে সেই অনুযায়ী মেজার নেওয়া, যেটা এটা রাখা যাবে কিনা মার্কেটে, নাকি উদ্যোগ করতে হবে, নাকি ডোজ মডিফাই করতে হবে, ডোজ কমাইতে হবে, এগুলো দিস ইজ ফার্মাকোভিজিলেন্স। তাহলে তোমাদের ডিফারেন্ট ব্রাঞ্চেস অফ ফার্মাকোলজি আমি একটু ইন শর্ট ডিসকাস করলাম। তো পরের গুলো কিন্তু তোমাদের জাস্ট একটু আইডিয়া রাখলে চলবে, কিন্তু প্রথম দিকের গুলো ডিটেইলস মনে রাখতে হবে, পড়তে হবে। প্রথম দিকের গুলো ফার্মাকোগনোসিস, ফার্মেসি, ফার্মাকোকাইনেটিক্স, ফার্মাকোডাইনামিক্স, থেরাপিউটিক্স, এক্সপেরিমেন্টাল ফার্মাকোলজি, ক্লিনিক্যাল ফার্মাকোলজি, এগুলো হলো ইম্পর্টেন্ট ব্রাঞ্চ গুলো। এরপরে যেগুলো বলছে এগুলো একটু একটু আইডিয়া রাখলে হবে। ফার্মাকোজেনেটিক্স, ফার্মাকোজেনোমিক্স, ফার্মাকো ইকোনমিক্স, ফার্মাকো এপিডেমিওলজি, ফার্মাকোভিজিলেন্স, পোস্টোলজি একটা বলছে, হ্যাঁ এটাও একটু ইম্পর্টেন্ট, পোস্টোলজি। ঠিক আছে, তো দিস আর দ্য ডিফারেন্ট ব্রাঞ্চেস অফ ফার্মাকোলজি। এখন introductory class of pharmacology, or pharmacology deals with study or knowledge of drugs. এখন সেই ড্রাগ নিয়ে যদি কিছু না বলি তাহলে তো ইন্ট্রোডাক্টরি ক্লাস কমপ্লিট হয় না, তাই না? এখন বলো হোয়াট ইজ ড্রাগ। আমরা এমনি বাংলায় কি বলি? ড্রাগ মানে ড্রাগ মানে কি স্যার ওষুধ। ঔষধ, হ্যাঁ। ওষুধ বলে স্যার। মেডিসিন মানে কি স্যার? মেডিসিন মানে স্যার ওষুধ। মেডিসিন মানে ওষুধ। তাহলে ড্রাগ কি আর মেডিসিন কি একই কথা না কোনো পার্থক্য আছে? ড্রাগস আর অ্যাক্টিভ কম্পোনেন্ট। স্যার পার্থক্য আছে স্যার। হ্যাঁ পার্থক্য আছে। আর মেডিসিন? স্যার মেডিসিনটা হচ্ছে ড্রাগটা যখন মানে র মেটেরিয়ালটা যখন ডোজেস ফর্মে যায় স্যার, তখন মেডিসিন। ভেরি গুড, তুমি তো দেখি ক্লাস না করে পারতেছো, হ্যাঁ পড়াশোনা একটু করছো নাকি? থ্যাংক ইউ। আচ্ছা আমরা এবারে বলি ড্রাগ। তোমাদের আমরা সব সময় সব ব্যাচে যখন ইন্ট্রোডাক্টরি ক্লাসটা নেই ফার্মাকোলজির ফার্স্ট ক্লাসটা, এটা কথা খুব গুরুত্ব দিয়ে বলি, তারপরও স্টুডেন্টরা এর গুরুত্ব অনেক সময় বোঝে না, পরীক্ষার সময় যেটা দেখা যায় সেটা হলো যে ড্রাগের একটা WHO ডেফিনিশন আছে, এটা একদম ওয়ার্ড বাই ওয়ার্ড মনে রাখতে হবে। এখানে বানায় বলারও কোনো সুযোগ নাই, কোনো শব্দ যোজন বিয়োজন মডিফিকেশনের কোনো সুযোগ নেই। একদম ফার্স্ট ক্লাসে তোমাদেরকেও বলে দিচ্ছি যে একদম WHO ডেফিনিশন যেভাবে আছে ওয়ার্ড টু ওয়ার্ড ঠিক সেভাবে মনে রাখতে হবে, বুঝতে পারছো? তাহলে ডেফিনিশনটা কি? অ্যাকর্ডিং টু WHO, দ্য ডেফিনিশন অফ ড্রাগ, any substance or product that is used or intended to be used to modify or explore physiological systems or pathological states for the benefit of the recipients. Repeat, any substance or product that is used or intended to be used to modify or explore physiological systems or pathological states for the benefit of the recipients. Okay, this is the WHO definition of একদম ওয়ার্ড টু ওয়ার্ড আজকে মুখস্থ করে ফেলবো সবাই। আর কিছু মুখস্থ না করো, এই ড্রাগের ডেফিনিশনটা আজকে মুখস্থ করে ফেলবো, WHO ডেফিনিশন, ঠিক আছে? এখন তোমাকে ইনভেরিয়েবলি ভাইভাতে, এটা তো রিটেনেও আসতে পারে আর ভাইভাতে ইনভেরিয়েবলি জিজ্ঞেস করা হয় ডিফাইন ড্রাগ। অনেক সময় পরীক্ষা শুরুই হয় এই কোশ্চেন দিয়ে, ডিফাইন ড্রাগ। তো সেখানে যদি তোমরা এই ড্রাগের ডেফিনেশনই বলতে না পারো তখন কিন্তু এক্সামিনাররা মাইন্ড করে, এবং অনেক সময়
মাইন্ড টু মাইন্ড একে যা হওয়ার ফাইনাল হয়ে যায় অনেক সময় অনেকে। সেজন্য WHO ডেফিনেশন অফ ড্রাগ আজকেই মুখস্থ করে ফেলো, হয়তো তোমাদের অত ব্যস্ততা নেই, ঠিক আছে? তো এখন এই ডেফিনেশন যখন জিজ্ঞেস করা হবে, ডেফিনেশন বলবে, তখন আবার অনেক এক্সামিনার এই ডেফিনেশনের মাঝে যেমন বলে যে আচ্ছা তুমি যে বললে ফর দ্য বেনিফিট অফ দ্য রিসিপিয়েন্ট, এখানে রিসিপিয়েন্ট কারা? রিসিপিয়েন্ট কারা? তো আমরা হিউম্যান ডক্টর এই হিসেবে আমরা মনে করতে পারি যে শুধু রিসিপিয়েন্ট মানে হলো হিউম্যান বিং, কিন্তু আসলে ড্রাগ কিন্তু অ্যানিমেলে ইউজ হয়, ভেটেরিনারি মেডিসিন তারাও ড্রাগ ইউজ করে। তো সেজন্য রিসিপিয়েন্ট কারা বললে একদিকে আমরা বলতে পারি যে ম্যান অ্যান্ড অ্যানিমেল। এখন ম্যান বললাম, ঠিক আছে, হিউম্যান, হিউম্যানের মধ্যে রিসিপিয়েন্ট কি অলওয়েজ পেশেন্ট হবে? ড্রাগের রিসিপিয়েন্ট মানে কি পেশেন্ট? অনেক সময় জিজ্ঞেস করলে স্টুডেন্টরা আনসার করে যে আচ্ছা রিসিপিয়েন্ট কারা ড্রাগের, বলে যে পেশেন্টরা। পেশেন্ট ছাড়া ড্রাগ ইউজ হয় না? হেলদি ইন্ডিভিজুয়ালে কি ড্রাগ ইউজ হয়? হেলদি ইন্ডিভিজুয়ালে কি মনে হয় তোমাদের? স্যার হয়তো ড্রাগ ইউজ হয় না? হ্যাঁ স্যার হয় স্যার, ভ্যাকসিন উৎপাদনের ভেরি গুড, ভেরি গুড। ভ্যাকসিন, ভ্যাকসিন দেওয়া হয়, এটা তো হেলদি পারসনকেই দেওয়া হয়। তাহলে এখানে ড্রাগ ইউজ হচ্ছে, এখানে রিসিপিয়েন্ট কিন্তু হেলদি, তার মানে হলো রিসিপিয়েন্ট পেশেন্টও হতে পারে, হেলদিও হতে পারে। তো পেশেন্ট হলে পারপাস হচ্ছে তার ট্রিটমেন্ট, কিউর অর কন্ট্রোল, আর যদি হেলদি হয় এক্ষেত্রে ইউজ মূলত হলো প্রিভেনশন অফ ডিজিজ, এই জন্য ইউজ করা হয়। ঠিক আছে, তাহলে রিসিপিয়েন্টের ডিসকাশন গেল। এবার আর কোশ্চেন এখানে জিজ্ঞেস করা হয়, তুমি যে বললে যে ফর দ্য বেনিফিট অফ দ্য রিসিপিয়েন্ট, ড্রাগ ইউজ করলে রিসিপিয়েন্টের কি কি বেনিফিট হতে পারে? হোয়াট মে বি দ্য বেনিফিটস অফ ইউজ অফ ড্রাগ? ইমিউনিটি তৈরি হবে স্যার। হ্যাঁ, সেটা ভ্যাকসিন ইউজ করলে ইমিউনিটি তৈরি হবে, ভ্যাকসিন ছাড়া অন্য ড্রাগ গুলো, ঠিক আছে, এটা একটা ইউজ। তার মানে হলো ইমিউনিটি তৈরি হওয়া মানে এই ড্রাগটা, এই ডিজিজ যাতে আর না হয়। তাহলে এখানে বেনিফিটটা হচ্ছে প্রিভেনশন অফ এ ডিজিজ, তাই না? প্রিভেনশন অফ এ ডিজিজ, ভ্যাকসিন ইউজ করা, তার মধ্যে ইমিউনিটি তৈরি করা, এটার পারপাস হচ্ছে, এটা বেনিফিট হচ্ছে প্রিভেনশন অফ এ ডিজিজ। আর যে ক্ষেত্রে পেশেন্টের ক্ষেত্রে ইউজ করা হচ্ছে, সেক্ষেত্রে কোনো ডিজিজের ক্ষেত্রে ওই ডিজিজ ড্রাগ ইউজ করার কারণে কিওর হয়ে যায়, তাহলে কিওর অফ দ্য ডিজিজ। আর কোনো ডিজিজ কিওর হয় না, কন্ট্রোল করা যায় আর সাপ্রেস করা যায়, সেক্ষেত্রে হলো কন্ট্রোল অর সাপ্রেশন অফ ডিজিজ। আর কি ইউজ আছে, তার আর কি বেনিফিট? তাহলে আমরা দুই ধরনের বেনিফিট পেয়ে গেলাম, একটা হলো প্রিভেনশন বাই ভ্যাকসিন অর প্রিভেন্টিভ ড্রাগ, আরো কিছু আছে প্রিভেন্টিভ পারপাসে ইউজ হয়, প্রিভেনশন অফ ডিজিজ। নাম্বার 2 ট্রিটমেন্ট অফ ডিজিজ। ট্রিটমেন্টের মধ্যে আবার দুই ধরনের পাইলাম, একটা হতে পারে কিওর আর একটা হতে পারে কন্ট্রোল অর সাপ্রেশন। তাহলে দুই প্রকার ইউজ গেল, প্রিভেনশন এন্ড ট্রিটমেন্ট। আরেকটা ইউজ, আরেকটা বেনিফিট হয় ডায়াগনোসিস করা যেতে পারে স্যার। ভেরি গুড, ডায়াগনোসিস অফ ডিজিজ, ডায়াগনোসিস অফ ডিজিজ। তাহলে এখানে তোমাদের এই ডেফিনেশনের এই শব্দ থেকেও কোশ্চেন জিজ্ঞেস করা হতে পারে যে হোয়াট মে বি দ্য বেনিফিটস অফ রিসিপিয়েন্টস বাই ইউজিং ড্রাগ। তো তার আনসার হিসেবে এটা আসবে যে প্রিভেনশন অফ ডিজিজ, কিউর অফ ডিজিজ, কন্ট্রোল অর সাপ্রেশন অফ ডিজিজ, এন্ড লাস্ট ওয়ান ডায়াগনোসিস অফ ডিজিজ। তো ডায়াগনোসিস পারপাসে ড্রাগ কম ইউজ হয়, কিন্তু কিছু ড্রাগ ইউজ হয়। এখন তোমাদের এই কোশ্চেনটা কিন্তু রিটেনেও আসে, ভাইবা ধরা হয় উইথ এক্সাম্পল। What are the benefits of use of drug? What are the uses of drugs with example or mention examples? তো তোমাদের এই ইনিশিয়াল লেভেলে তো তোমরা তো এত বেশি মনে রাখতে পারবে না, দুই একটা করে মনে রাখো। আমরা আসি প্রিভেনশন অফ ডিজিজ। প্রিভেনশন অফ ডিজিজের এক্সাম্পল তোমরা বললেই ভ্যাকসিন গুলো ইউজ হয়। একটা ভ্যাকসিনের নাম বলে দিবা, বিসিজি ভ্যাকসিন, পেন্টাভ্যালেন্ট, পোলিও ভ্যাকসিন, পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন, ঠিক আছে, হেপাটাইটিস বি ভ্যাকসিন। তো এগুলো হলো ফর প্রিভেনশন অফ ডিজিজ। ভ্যাকসিন ছাড়াও কিন্তু আরো কিছু ড্রাগ প্রিভেনশনের জন্য ইউজ হয়, যেমন
এই অ্যাসপিরিন, এটা একটা ড্রাগ, এটা ইউজ হয় ইসকেমিক হার্ট ডিজিজের পেশেন্টের জন্য টু প্রিভেন্ট এমআই। কোনো পেশেন্টের যদি অ্যানজাইনা ডায়াগনোসিস হয়, তো অ্যানজাইনার পেশেন্টের খুবই রিস্ক আছে যে তার এমআই হয়ে যেতে পারে, অ্যাকিউট এমআই হয়ে যেতে পারে। তো তাকে কিন্তু একদম লাইফ লং অ্যাসপিরিন প্রেসক্রাইব করা হয়। তো একবার যখন কারো রিউমেটিক ফিভার হয়ে যায়, he is prone to suffer or prone to attack by subsequently recurrent rheumatic fever. আবার তার রিউমেটিক ফিভার হওয়ার চান্স থাকে। এজন্য তোমরা খেয়াল করছো কিনা, কোনো অ্যাকুট রিউমেটিক ফিভারের পেশেন্ট দেখছো কিনা, দেখবে যে রিউমেটিক ফিভারের পেশেন্টদের একটা ওষুধ লং টাইম প্রেসক্রাইব করা হয়, দেওয়া হয়। আমাদের আত্মীয় স্বজন বা আশপাশে রিউমেটিক ফিভারের পেশেন্ট থাকে, সেটা হলো পেনিসিলিন। পেনিসিলিন দেওয়া হয়, অ্যান্টিবায়োটিক পেনিসিলিন, যাতে ফার্দার রিউমেটিক ফিভার না হয়। তাহলে এখানে পেনিসিলিন এখন এটাও কিন্তু প্রিভেন্টিভ পারপাসে ইউজ হচ্ছে। ফার্দার অ্যাটাক অফ রিউমেটিক ফিভার এটাকে এই পারপাসে ইউজ হচ্ছে, অ্যাটাক রিউমেটিক প্রিভেন্ট করার জন্য। ঠিক আছে, তাহলে এক্সাম্পল বললাম। ভ্যাকসিন আর কিছু কিছু ড্রাগ আছে সেকেন্ডারি প্রিভেনশনের জন্য ইউজ হচ্ছে। কিউর অফ ডিজিজ, এক্ষেত্রে ইনফেকশাস ডিজিজের নাম বলো, যেমন অ্যান্টিবায়োটিক সিপ্রোফ্লক্সাসিন is used for treatment of enteric fever or typhoid fever. তো টাইফয়েড ফিভারে সিপ্রোফ্লক্সাসিন 500 মিলিগ্রাম 2 বেলা করে 14 দিন, এটা হলো ট্রিটমেন্ট। এবং এই ট্রিটমেন্ট দিলে পেশেন্ট এই এন্টেরিক ফিভার থেকে পেশেন্ট কিন্তু একদম কিওর হয়ে যায়। তাহলে এটা হলো কিওরের এক্সাম্পল। অ্যান্টি টিউবারকুলার ড্রাগ, টিউবারকুলোসিস হয়েছে, টিবি হয়েছে, তো তাকে অ্যান্টি টিবি থেরাপি, মাল্টি ড্রাগ থেরাপি, 6 মাসের চিকিৎসা, এটা যদি দিয়ে দেওয়া হয় তাহলে তার টিবি কিওর হয়ে যায়। তাহলে কিওর অফ ডিজিজ এক্সাম্পল। কন্ট্রোল অর সাপ্রেশন অফ ডিজিজ, কিছু কিছু ড্রাগ আছে যেগুলো, কিছু কিছু ডিজিজ আছে যেগুলো কিওর হবে না, সেক্ষেত্রে আমাদের এইম, আমাদের টার্গেট হলো কন্ট্রোলে রাখা। যেমন হাইপারটেনশন যার হয়ে যায়, এই তার কিন্তু হয়ে গেছে, বিপি বেড়ে গেছে, তো তাকে অ্যান্টি হাইপারটেনসিভ, যার ক্ষেত্রে প্রযোজ্য অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ দিয়ে আর রেজ বিপি কে কমায় কন্ট্রোল বিপি বানাইতে হবে, কন্ট্রোল বিপি কন্ট্রোলে রাখতে হবে। অ্যান্টি ডায়াবেটিক ড্রাগস ফর কন্ট্রোল অফ ডায়াবেটিস মেলাইটাস, ডায়াবেটিস কিন্তু কিওর হবে না। কন্ট্রোল আর সাপ্রেশন অফ ডিজিজ, জ্বর হয়েছে, টেম্পারেচার বেড়ে গেছে, প্যারাসিটামল খাওয়াই দিলাম, এটা কিন্তু কিওর না। পেইন ফিল করতেছে, তো পেইন কিলার দেওয়া হবে। এগুলো হলো সাপ্রেস করা, রিলিফ দেওয়া, এই সব পারপাসে ইউজ। নেক্সট, ডায়াগনোসিস অফ ডিজিজ, এই পারপাসে ড্রাগ ইউজ হয়। এর সেই পুরোনো কাল থেকে একটা এক্সাম্পল চলে আসছে, এখনো পুরোনো এক্সামিনাররাও এটা শুনতে চান। তোমরা বেরিয়াম এক্সরে করে, এটা শুনছো বা দেখছো কি? বেরিয়াম, এখানে যে ড্রাগটা ইউজ হয়, ভেরি গুড, বেরিয়াম সালফেট, এটা কিন্তু পেশেন্টকে খাওয়ানো হয়। এরপরে এটা ইমেজ দেয়, এটা সেই ইমেজটা নেওয়া হয় এক্সরে করে। তাহলে বেরিয়াম সালফেট ইজ ইউজড টু ডায়াগনোস পেপটিক আলসার ডিজিজ ইন, মানে এটা টেস্টটা হচ্ছে বেরিয়াম মিল এক্সরে। বেরিয়াম সালফেট ইজ ইউজড ইন বেরিয়াম মিল এক্সরে ফর ডায়াগনোসিস অফ পেপটিক আলসার ডিজিজ। এটা একটা হাইপারথাইরয়েডিজম, এই ক্ষেত্রে রেডিও অ্যাক্টিভ আয়োডিন 123 is used for diagnosis of hyperthyroidism. Radioactive iodine 123 used for diagnosis of hyperthyroidism. What are the benefits of using drugs, or what are the uses of drugs? Prevention, treatment and diagnosis. The prevention বলা হলো, ট্রিটমেন্টের মধ্যে কিওর এক্সাম্পল দিলাম, কন্ট্রোল আর সাপ্রেশনের এক্সাম্পল দিলাম, ডায়াগনস্টিক পারপাসে কি ড্রাগ হয় এক্সাম্পল বলে দিলাম। ওকে, তো এবারে ইউজ গেল। এই ডেফিনেশনের মধ্যে মাঝখানে একটা কথা আছে, টু মডিফাই অর এক্সপ্লোর ফিজিওলজিক্যাল সিস্টেমস। তো
এক্সামিনার অনেক সময় জিজ্ঞেস করেন যে তুমি একটা এক্সাম্পল দাও যে ড্রাগ ফিজিওলজিক্যাল সিস্টেমকে মডিফাই করে কাজ করে। Drug acts by modifying physiological system. স্যার এটার এক্সাম্পল অনেক হতে পারে। অ্যান্টাসিড গুলো কি করে? অ্যান্টাসিড গুলো তো বডির কোনো ফিজিওলজিক্যাল সিস্টেমকে মডিফাই করে কি? এটা তো জাস্ট হাইড্রোক্লোরিক অ্যাসিডকে লুমেনে নিউট্রাল করে। তো যাই হোক, অনেক এক্সাম্পলই হতে পারে যে অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগ গুলো কাজ করে, তারপরে অ্যান্টি ডায়াবেটিক ড্রাগ গুলো, এগুলো কোনোটা ইনসুলিনের রিলিজের উপরে কাজ করে, কোনোটা ইনসুলিনের অ্যাকশন লেভেলে কাজ করে, হতে পারে। তবে একটা এক্সাম্পল আমি খেয়াল করেছি বিভিন্ন জায়গায় পরীক্ষা নিতে কোন এক্সামিনার একটা এক্সাম্পল খুব পছন্দ করেন এর এক্সাম্পল হিসেবে, যে ড্রাগ অ্যাক্টস বাই মডিফাইং ফিজিওলজিক্যাল সিস্টেম। সেটা হচ্ছে কম্বাইন্ড ওরাল কন্ট্রাসেপটিভ পিল। তোমরা একটা কমিউনিটি মেডিসিনের উপরে এসছো, এটার বেসিক মেকানিজম অফ অ্যাকশন কি মনে পড়ে তোমাদের? বেসিক মেকানিজম অফ অ্যাকশন অফ কম্বাইন্ড ওরাল কন্ট্রাসেপটিভ পিল এক কথায় যদি বলো, অত স্টেজন প্রজেস্টন শুনতে চাই না, একদম বেসিক কথা বলো, কি করে সে আলটিমেটলি? প্রিভেন্ট করবে, ওভুলেশন প্রিভেন্ট করবে, ওভুলেশন প্রিভেন্ট করবে, ওভুলেশন হইতে। তো তার মানে হলো নরমাল মেনস্ট্রুয়াল সাইকেল ইজ ওভুলেটরি, তাই না? আর এই কম্বাইন্ড ওসিপি ইউজ করলে মেনস্ট্রুয়াল সাইকেল হয়ে যায় অ্যানওভুলেটরি, তাই তো? তার মানে হলো কম্বাইন্ড ওরাল কন্ট্রাসেপটিভ পিলস অ্যাক্ট বাই কনভার্টিং the ovulatory menstrual cycle into anovulatory menstrual cycle. তাহলে এটা ফিজিওলজিক্যাল সিস্টেম মডিফাই হলো না? ফিজিওলজিক্যালি তো তার ওভুলেটরি মেনস্ট্রুয়াল সাইকেল ছিল, তো এই কম্বাইন্ড ওসিপি দেওয়ার কারণে তার সাইকেল হয়ে গেল অ্যানোভুলেটরি, তাহলে ফিজিওলজিটা মডিফাই হয়ে গেল। এটা শুনতে চান অনেকে আর কি, এটা তোমরা বলতে পারো, ঠিক আছে? তাহলে ড্রাগের ডেফিনেশন এবং এর এখানে থেকে ড্রাগের ইউজ, এর রিসিপিয়েন্ট এবং এর মধ্যে যা কোশ্চেন হতে পারে বললাম। এবারে আরেকটু বলে তোমাদের সময় শেষের দিকে নাকি আরেকটু বলে শেষ করে দেই। সেটা হলো যে আমরা যেটা বলছিলাম যে ড্রাগ মানেও মেডিসিন, ঔষধ, আর মেডিসিন মানেও ঔষধ। তাহলে এই দুইটা শব্দের মধ্যে ডিফারেন্স কোথায় কোথায়? এখন ডেফিনেশন হিসেবে বলো, ডেফিনেশন আমরা যেটা বললাম, ড্রাগের ডেফিনেশন ওই যে অ্যাকর্ডিং টু WHO, any substance or product that is used or intended to be used to modify or explore physiological systems or pathological states for the benefit of the recipients. এখন মেডিসিন ডেফিনেশন কি হবে তাহলে? Formulated preparation of drugs that is designed for a specific, to achieve a specific therapeutic response. Formulated preparation of drug that is designed to achieve a specific therapeutic response. ড্রাগ হলো ডেফিনেশন হিসেবে আমরা বললাম যে ড্রাগ মলিকুল গুলা, কিন্তু ওটার কোনো স্পেসিফিকেশন নাই। কিন্তু মেডিসিন যখন হয়ে যাবে তখন এটার একটা ফর্মুলেটেড একটা ডোজ, একটা নির্দিষ্ট পরিমাণ আসবে, একটা নির্দিষ্ট শেপে আসবে, এবং কতটুকু আমরা দেব এবং কি পারপাসে দেব, সেই পারপাস হিসেবে কতটুকু দরকার ড্রাগ, কতটুকুই আমরা ওর মধ্যে দেব, এবং এমন ভাবে দেব যে যেটা ইউটিলাইজেবল হবে। তার মানে এখানে শুধু ওই অ্যাক্টিভ ড্রাগ মলিকুলটা থাকলে হবে না, এর সাথে আরো কিছু লাগবে, মানে পুরো পারপাসটাকে অ্যাচিভ করার জন্য। এই জন্য ড্রাগের ডেফিনেশন বলো দেখি, আর মেডিসিনের ডেফিনেশন একটু বলে দিলাম, এরকম বললাম। এটা একটা ডিফারেন্স গেল, নাম্বার 1। নাম্বার 2 বলো যে ড্রাগের কোনো ডেফিনিট ডোজ এন্ড ফর্ম নাই। ড্রাগ হ্যাজ নো definite form and doses. Our medicine has definite form and doses.
এখন ড্রাগের কম্পোনেন্টে আসো। ড্রাগের কম্পোনেন্ট অনলি দ্য ড্রাগ মলিকুল, এটাকে বলা হয় অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট। অ্যাক্টিভ ড্রাগ মলিকুলকে বলা হয় অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট। আরো কমপ্লিট করে বললে এপিআই, অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্ট। বুঝতে পারতেছো? অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট or active pharmaceutical ingredient, তার মানে ড্রাগ কন্টেইন অনলি active pharmaceutical ingredient or active ingredient. Medicine contains active ingredient or active pharmaceutical ingredient plus excipient. Active pharmaceutical ingredient or active ingredient plus excipient. Excipient কি এটা পরে বলতেছি। Excipient. excipient spelling Excipient, হ্যাঁ, এই EXCIPIENT, excipient। হ্যাঁ, ড্রাগ মলিকুলের তো ইফেক্ট আছে, তাই না? অ্যাক্টিভ ড্রাগ, এজন্য নাম অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট। আর এক্সিপিয়েন্ট সাথে যেটা মেডিসিন বানানোর সময় ওই ড্রাগ মলিকুলের সঙ্গে অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টের সঙ্গে আরো কিছু যোগ করা হয়, আদার্স যা যোগ করা হয় সেগুলোই হচ্ছে এক্সিপিয়েন্টস। এগুলো এক বা একাধিক, ওয়ান অর মোর হতে পারে এক্সিপিয়েন্টস। তো এক্সিপিয়েন্ট গুলো হচ্ছে ফার্মাকোলজিক্যালি ইনঅ্যাক্টিভ সাবস্টেন্স। ফার্মাকোলজিক্যালি ইনঅ্যাক্টিভ সাবস্টেন্স, ওগুলোর কোনো অ্যাকশন চাই না আমরা, ওগুলো আমাদের সুবিধার জন্য আমরা এর সঙ্গে যোগ করে দিই, কিন্তু ওগুলোর কোনো ফার্মাকোলজিক্যাল অ্যাকশন নেই। তো এই জন্য তাহলে ড্রাগ মলিকুল কন্টেইনস অনলি অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট আর মেডিসিন কন্টেইনস অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট প্লাস এক্সিপিয়েন্ট। অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট হচ্ছে অ্যাক্টিভ ড্রাগ মলিকুল আর এক্সিপিয়েন্ট হচ্ছে ফার্মাকোলজিক্যালি ইনঅ্যাক্টিভ সাবস্টেন্সেস। তো এই জন্য আরেকটা কথা অনেক সময় ভাবে বলা হয়, all drugs are not medicines but all medicines are drugs. কারণ মেডিসিনের মধ্যে ড্রাগটা কিন্তু আছে, তো ড্রাগের মধ্যে কিন্তু পুরো মেডিসিন নাই, কারণ মেডিসিন হইতে হলে ড্রাগের সাথে এক্সিপিয়েন্ট যোগ করতে হবে। এজন্য all drugs are not medicine, all medicines are drugs. তাহলে এটা তোমাদের রিটেনেও অনেক সময় আসে, ভাইবা জিজ্ঞেস করা হয় যে কম্পেয়ার এন্ড কন্ট্রাস্ট or what are the difference between drug and medicine. এখন এই যে এক্সিপিয়েন্টস গুলো যে ইউজ হয় এগুলো কি কি ধরনের আছে? এগুলো এক্সিপিয়েন্টস অনেক ধরনের। হোয়াট ইজ এক্সিপিয়েন্ট যদি এটা বলা হয়, এক্সিপিয়েন্টস আর দ্য ফার্মাকোলজিক্যালি inactive substances that are added to active pharmaceutical ingredient or drug to formulate a medicine. Excipients are pharmacologically inactive substances that are used or that are added to active ingredient or drug to formulate a medicine. একটা মেডিসিন বানানোর জন্য অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট অফ ড্রাগের সঙ্গে যা যা অ্যাড করা হয়, যেগুলোর কোনো ফার্মাকোলজিক্যাল অ্যাকশন নেই, তাদেরকেই বলা হয় এক্সিপিয়েন্ট। তো এগুলো কোনোটা ইউজ হয় অ্যাজ সলিউবলাইজিং এজেন্ট, কোনোটা ইউজ হয় অ্যাজ বাইন্ডিং এজেন্ট, বাইন্ডার, কোনোটা ইউজ হয় অ্যাজ অর্ডারিং এজেন্ট, কোনোটা ইউজ হয় টু কাউন্টার ফাউল স্মেল, কোনোটা ইউজ হয় অ্যাজ প্রিজারভেটিভ, কোনোটা ইউজ হয় টু মেইনটেইন শেপ। এই ধরনের এক্সিপিয়েন্ট গুলো এইসব বিভিন্ন পারপাসে ইউজ হয়। কোনোটা হয় কালারিং এজেন্ট। এক্সিপিয়েন্ট গুলো এইগুলো বিভিন্ন ধরনের হতে পারে। তোমাদের কি শেষ করে দেব? কি বলো তোমরা? হ্যাঁ স্যার, জি স্যার, কন্টিনিউ করব আরো? না স্যার, আজকে আর না স্যার, প্রথম দিনে বেশি লোড দেওয়ার দরকার নাই, নাকি? তো ঠিক আছে, তাহলে তোমরা এই আজকের ক্লাসের সামারি ইন্ট্রোডাকশন টু ফার্মাকোলজিতে ডেফিনিশন অফ ফার্মাকোলজি, ব্রাঞ্চেস অফ ফার্মাকোলজি এন্ড ডিসকাশন অফ ডিফারেন্ট ব্রাঞ্চেস অফ ফার্মাকোলজি, এরপরে ড্রাগ, ডেফিনিশন অফ ড্রাগ, ইউজেস অফ ড্রাগ,
কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট ড্রাগ অ্যান্ড মেডিসিন, এই পর্যন্ত তো মোটামুটি ডিসকাশন হয়ে গেল। ঠিক আছে, তো তোমরা তাহলে পড়াশোনা করতে থাকো। নেক্সট ক্লাস কবে করবো? স্যার করবো? বই কোনটা স্যার? হ্যাঁ, বই তো তোমাদের আমি ওই ইমেইলে তো কার্ডের উপরে লিখে দিয়েছি। ক্যাটজন্স বেসিক অ্যান্ড ক্লিনিক্যাল ফার্মাকোলজি, নেক্সট বেনেট অ্যান্ড ব্রাউনস ক্লিনিক্যাল ফার্মাকোলজি, আর জেনারেল ফার্মাকোলজির জন্য মির মেজবাউদ্দিনস জেনারেল প্রিন্সিপালস অফ ফার্মাকোলজি। তোমাদের আন্ডার গ্রাজুয়েটে এই 3টা বই পড়লে যথেষ্ট। আর আমরা তো ক্লাস মোটামুটি কনসেস ক্লাস স্টাডি বই এটা ফলো করবো, আর এই বই 3টা ফলো করো। ওকে, তোমাদের পাওয়ার পয়েন্টটা প্রেজেন্ট করতে পারলে ভালো হতো। স্ক্রিন শেয়ারিং আজকে হলো না, যাই ওটা আবার পরে চেষ্টা করবো আর কি পাওয়ার পয়েন্টে দিতে। স্যার একটা কোশ্চেন স্যার, একটা স্যার ওই আমাদের তো এখানে মানে 100 জনের বেশি স্যার মানে পার্টিসিপেন্ট অ্যাড করা যাচ্ছে না। আমাদের অনেক পার্টিসিপেন্ট স্যার রিকোয়েস্ট আসতেছে 100 জনের পরে। তো স্যার ক্লাসটা হ্যাঁ কিভাবে করা যায় বলো? তো স্যার মানে অন্যান্য পার্টিসিপেন্টরা কিভাবে অ্যাড হবে আর কি এই বিষয়ে? না, তোমাদের গ্রুপে লাইভে আসলে হয়তো তোমাদের আজকের অ্যাটেন্ডেন্স অবশ্য আমি দেখতেছি 100 পর্যন্ত হয়ে গেছে। 100 জনের বেশি। তার মানে আরো অনেকে ট্রাই করছিল নাকি? পারছিল না? স্যার আমরা ক্লাস করতে পারতেছি না স্যার, আমাদেরকে বের করে দিচ্ছে, 100 জন বেশি হয়ে গেছে। আচ্ছা আস্তে আস্তে। এখন তাহলে বলো এটার প্রবলেমটা কিভাবে সলভ করা যায় বলো, তোমরাই বলো। স্যার একটা মানে লাইভে নিতে পারেন স্যার। স্যার গুগল মিটিং নো স্যার গুগল স্যার গুগল মিটিং এ করা যায় স্যার। গুগল মিটিং কি আনলিমিটেড? গুগল মিটিং কি জি স্যার জি স্যার এখন সবাইকে ফ্রি করে দিছে। জি স্যার গুগল মিট সবার জন্য ফ্রি স্যার, 250 পার্টিসিপেন্ট। আমাদের সবাই ক্লাস করতে পারবে। গুগল মিটিং এ সবাই পারবে? জি স্যার 250 জন পর্যন্ত। জি স্যার ওখানে আর হ্যাঁ বলো। আর স্যার ওখানে ডাটা কনফ্লিক্ট নাই, মানে নেটওয়ার্কের সমস্যা হয় না খুব একটা। ক্লাস করতে করতে মাঝখানে বার করে দিচ্ছে। কেন আছে ওভার হয়ে গেছে 100? আচ্ছা ঠিক। আর আরেকজন বললা ফেসবুক লাইভের কথা, এটা 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 কি রকম? স্যার ফেসবুক লাইভে আসলে আমাদের দুইটা দিক থেকে স্যার উপকার হবে। একটা লাইভ স্যার ওইটা রেকর্ডিং অবস্থায় থাকবে, যাদের স্যার নেটওয়ার্কের প্রবলেম তারা পরেও দেখে নিতে পারবে। আর স্যার যতজন মানে অনেকজন স্যার দেখতে পারবে ক্লাসটা, এটা সবচেয়ে ভালো হয় স্যার। আনলিমিটেড স্যার। আচ্ছা 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 ঠিক আছে, তাহলে আমরা আস্তে আস্তে এক্সারসাইজ করব যে কোনটা সবাই যাতে স্যার ফেসবুক লাইভে একটা হয় সেটা দেখতে হবে। আচ্ছা দেখি তাহলে এখন আমরা এগুলো এক্সারসাইজ করে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে তোমরা একটু পড়াশোনা করতে থাকো। আচ্ছা নেক্সট ক্লাস কখন করবো? কালকে একই টাইমে? জি স্যার। ওকে স্যার কালকে। জি স্যার কালকে 11টা ওই যে আগের মতোই তোমরা শিডিউল করে আমাকে ইয়া দিয়ে দিবা, মিটিং আইডি। আচ্ছা আর একটা কথা শোনো, আমাদের ডিপার্টমেন্টের একজন টিচার ডাক্তার সোনিয়া, হ্যাঁ উনি তোমাদের ক্লাস নেবেন 2টা। আমি ওনাকে তোমাদের 2 জনের নাম্বার দিয়ে দিছি, খালিদ আর রফিকুল, তাদের নাম্বার আমার কাছে আছে। আর তোমাদেরকেও আমি ওনার নাম্বার দিয়ে দেবো, তোমরা ওনার সাথে যোগাযোগ করে। উনি 2টা ক্লাস নেবেন, তো উনি কবে কবে নেন কখন নেন সেটা তোমরা ওনার সঙ্গে কনফার্ম করবে, ঠিক আছে? ইয়েস স্যার। ইয়েস স্যার। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ স্যার। ওকে, থ্যাংক ইউ স্যার। খালিদ মিটিং অফ করিস না, আমরা একটু কথা বলি সবাই। বল। অ্যাটেন্ডেন্স নিবে না? হ্যাঁ অ্যাটেন্ডেন্স মনে হয় দিবেন আপাতত। লাইভে এই যেহেতু অনেকে ক্লাস করতে পারতেছে না, অ্যাটেন্ডেন্স না নয় মনে হয় ভালো। হ্যাঁ হ্যাঁ, আর একটা মানে কথা বলি, হ্যাঁ ওই যে মোশেরা মিম যেটা বললি যে হচ্ছে হচ্ছে মানে বের করে দেওয়া হচ্ছে, এখানে কি হচ্ছে যে মানে রিকোয়েস্ট আসতেই থাকতেছে। তো রিকোয়েস্ট আসতে থাকার কারণে আমাকে আবার ফেসবুকে মেসেঞ্জারে আবার অনেকজন নক দিচ্ছে, তো বলছে আমাকে অ্যাড দাও। তো আমি তো মানে কাউকে স্পেসিফিক না, মানে সবাইকে ওইখানে অ্যাডমিট অল করে দিচ্ছি।
তো কেউ বের হয়ে যাচ্ছে, কেউ অ্যাড হচ্ছে, মানে এটা 100 জন পার্টিসিপেন্টের বেশি হয়ে যাওয়ার কারণে হচ্ছে, ইচ্ছাকৃত না। ওটা অটো হয়, সমস্যা নেই, ওটা অটো হয়। অটো হ্যাঁ, ওটা অটো। হ্যাঁ খালেদ শোনো, হ্যাঁ হ্যাঁ হ্যালো খালেদ, হ্যাঁ শোনো, তুমি হচ্ছে ওই মানে স্ক্রিন শেয়ারটা কিভাবে ফেসবুকে করে জুম মিটিং থেকে এটা একটু শিখে নিও, ঠিক আছে? তারপর তুমি জি ভাই, কাল আপনার সামনে লাগে ভাই, স্ক্রিন শেয়ারিংটা শিখে নিয়ে তারপর ওইটা তুমি ফেসবুকে লাইভ করে দিতে পারো, বাকি যারা দেখতে ভাই পারে যে না তারা দেখতে পারবে। হ্যাঁ ওইটা আপনার হচ্ছে একটু ঝামেলা আছে, এই জন্য হচ্ছে স্ক্রিন রেকর্ডার একটা অ্যাপস আছে ভাই, হ্যাঁ ওই অ্যাপস দিয়ে রেকর্ড করে আপনার আমি আপলোড দিয়ে দিব সামনে ক্লাস থেকে। স্ক্রিন রেকর্ডারে সাউন্ড হয় না, সাউন্ড হয় না, তাহলে রেকর্ডার না দিয়ে জুমেরই রেকর্ডিং অপশন আছে, ওটা দেখো। হ্যাঁ ওইটা করছে, ওইটা সাউন্ড করে, আচ্ছা ওইটা হ্যাঁ অন করে রাখছে। তুমি জুমেই হ্যাঁ, দেখো I think- এখানে অপশন আছে, তুমি যদি ল্যাপটপ দিয়ে করো স্ট্রিমিং করো তাহলে দেখতে পারবে এখানে শেয়ার লাইভের অপশন আছে, বুঝতে পারছো? ওই শেয়ার লাইভের ভাই আমি তো ফোন দিয়ে করতেছি। ভাই আমরা আচ্ছা, গুগল মিটিং এ ফোনে তুমি করলেই তো পাবা হয়, না। এখানে যেহেতু এত বেশি সমস্যা। আর এখানে ঝামেলা যেহেতু হইতেছে তোমরা গুগল মিটিং এ এটা ব্যবস্থা করতে পারো। আরে ভাই, গুগল Zoom মিটিং এর এ যেটা করার লাইভ চেষ্টা আছে করো। সেটা ভাই পেইড ভার্সন লাগে, আর একটা হচ্ছে যদি উইন্ডোজ 9 10 হয় তাহলে আপনার হচ্ছে একটা অ্যাপস দ্বারা করা যায়, কিন্তু অনেক ঝামেলা করে করতে হয় এটা। আচ্ছা, গুগল স্যারকে মিট ফেসবুক এখন লাইভে free করে দিছে। এর চেয়ে গুগল মিট করাই ভালো মনে হয়। গুগল মিট ভালো, এখন সবার জন্য ফ্রি করে দিছে। আর আর ফেসবুক লাইভে এটাতে শেয়ার করা যাবে না আলাদা ভাবে। গুগল মিটের রেকর্ডও ভালো, তারপর ডাটা কনফ্লিক্ট তবে হচ্ছে না, আর তবে সবার জন্য একটা ভালো। জিনিস দেখ যে ফেসবুক লাইভে আসলে কিন্তু এই যে অনেকজনের বিভিন্ন সাউন্ড চলে আসছে, এইটা কিন্তু আসবে না। আমরা শুধু স্যারের এইটা ভালোভাবে শুনবো। কিন্তু নো নো নো, শেয়ার করতে পারবে না তো। আউটার ফেসবুক লাইভ ইন্টারেকশন হবে না, ইন্টারেকশন ক্লাস হবে না। তখন স্যার আমাদের রেসপন্স পাবে না তো। ফেসবুক লাইভে কি রেসপন্স পাবে? আমাদের কাছ থেকে তো কোনো কমেন্টে জানানো যাবে, কোনো কোশ্চেন থাকলে পরে আমরা তো বলতে পারবো কমেন্টে, দেন স্যার No, no, দেখে no. ওটা স্যার কি কমেন্ট ফেসবুক করবে নাকি পড়াবে? রিপ্লাই কবে আসবে? ফেসবুক লাইভ নট ইন্টারেক্টিভ ক্লাস। আচ্ছা, তোর তাহলে আপাতত স্যার যেহেতু কালকে যেহেতু স্যার জুমে নিতে চাইছে, কালকেও স্যারকে বলবো যে স্যার পরবর্তীতে যাতে গুগল মিটে নেওয়া যায়। হ্যাঁ গুগল মিটে নেই, আমি বলি তুই একদিন ট্রাই কর নিজের জন্য, মানে নিজে দেখ কিরকম নেওয়া যায়। ওকে, আমি আজকে দেখি তোর অ্যাপস নামে কি রকম সুবিধা। হ্যাঁ আর যদি কারো বেটার সুবিধা আমি বলি গুগল মিট সবার সাথে একজন করে বলতো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আমি বলছিলাম যে তুই আরে এটা OnePlus হাতে নাকি রে? কন্টিনিউ আমি বলছিলাম যে ভাই তুই আগে ক্লাস করার আগে তুই এক কাজ কর, তুই আগে নিজেই একটা কর না, প্র্যাকটিস করে দেখ সবার সাথে গুগল মিটিং অ্যাড করা যায় কিনা, কথা বলা যায় কিনা, ওটা আগে করে দেখ, তারপরে বলবো যে স্যার আমরা গুগল মিটিং। আচ্ছা তাহলে গ্রুপে একটা পোস্ট দিই যে সবাইকে গুগল মিট অন করে, তারপর আমরা আগে একটা মিটিং করে নিই, করে দেখি কি রকম আউটপুট, পরে স্যারকে বলবো। আর শোন, আরেকটা প্রবলেম হলো যে গুগল মিটে তুই মোবাইল ইউজ করিস তো, ল্যাপটপ ছাড়া কিন্তু রেকর্ডিং হবে না, এটা একটা প্রবলেম গুগল মিটে, একটা মেজর প্রবলেম বুঝছিস। আর আই থিংক রেকর্ড থাকা ভালো, ক্লাস অনেকেই করতে পারে না, এটা হলো ল্যাপটপ ডিপেন্ডেন্ট হলো রেকর্ড। হ্যাঁ রেকর্ডেড। এখন যদি স্যার আই থিংক স্যার তো মনে হয় ল্যাপটপে ক্লাস নেয়। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ স্যার ল্যাপটপ থেকে নেই, আমি স্যারকে তাহলে হোস্ট দিতে বলবো। হ্যাঁ স্যারকে হোস্ট দিতে বলবি এবং রেকর্ডিং দিতে বলবি, আর তুই এখান থেকে স্যারকে ড্রাইভে আপলোড করে দিতে পারবে, এরকম হতে পারে। আর যদি কারো ধর যে পার্সোনাল ল্যাপটপ থাকে, ও নিজে হোস্ট হয়ে তারপর রেকর্ড করতে পারে, দুইটাই করা যায়। এখন যদি স্যার একটু সহজভাবে করতে যায় তাহলে করতে পারবে। আশিকুলের ল্যাপটপ আছে, ওকে হোস্ট দিবে, ওই দিক দিয়ে স্যার। হ্যাঁ আর গুগল মিট একটা প্রবলেম, গুগল মিটের প্রবলেম আছে যে ওই বারবার ধর যে একটু পর পর অ্যাড হলে শব্দ হয়, সাউন্ড হয় অনেক, মানে অ্যাড ধরতে চাইলে রিকোয়েস্টিং অ্যাড এরকম একটা সাউন্ড হয়। তো আসলে স্যারের অ্যাড না দিয়ে, মানে হোস্ট না দিয়ে আশিকুল বা মানে যারা পারবে তাদের জন্য হোস্ট দিয়ে রেকর্ড করে নিলে এবং পার্টিসিপেন্ট অ্যাড বিষয়টা। আমি তাহলে আজকে গুগল মিট তোর হচ্ছে করার পরে আশিকুলের সাথে কথা বলে যেটা হয়, তোর কালকে ক্লাস জুমেই হবে। হ্যাঁ স্যার যেহেতু বললো, পরবর্তীতে গুগল মিটে করা যায় কিনা দেখ কি হয়। আচ্ছা ঠিক আছে, করতে থাক। আর আজকের ক্লাসে কি রেকর্ড হয়েছে? তাহলে মিটিং
হ্যাঁ আমি রেকর্ডিং অন করে রাখছি, এখন দেখি যে হয়েছে কিনা। আমি তো শিওর না। দেখ হতে হতে ফোনেরটা পারে কিন্তু স্ক্রিন খুঁজে শেয়ার পাওয়া যায় না, আমি করছিলাম একবার, ফোনেরটা খুঁজে পাওয়া যায় না। আচ্ছা যদি হয় তো আমি হচ্ছে আপলোড করে দিচ্ছি। হ্যাঁ আচ্ছা তো মিটিং কি অফ করবো?